অফিসের খাবার বলতে প্যাকেটের রুটি জুস খেত, ক্যান্টিনে রান্না করা খাবার তার গলা দিয়ে নামে না। কিন্তু দুপুরবেলা কি রুটি জুস খেয়ে খিদে মেটে? তবুও নিজের জেদের কারণেই মূলত বিভাকে নিজে থেকে কিছু বলেনি। বিভাগ কয়েকদিন বললেও মানা করে দিয়েছে। মাহাতির টিফিন বক্স খুলল, মুনা খিচুড়ি আচার। খাবার দেখে মাহাতিরের মন অনেকটাই ভালো হয়ে গেল। খিচুড়ি তার পছন্দের, খিচুড়িটা বিভা রান্না করেছে। কিন্তু আচার দেখে বুঝলো আগেই বাসায় আচার ছিল, সেটাই দিয়েছে। খিচুড়িটা দেখতেও সুন্দর হয়েছে। বিভার রান্নার হাত ভালো, অন্যরকম একটা স্বাদ থাকে। এর আগে নিজে যা পারত তাই রান্না করে খেত মাহাতির। বুয়া শুধু ঘর ঝাড়ু মোছা করে দিত। বিয়ের পর বিভা বুয়াকেও না করে দিল। রান্না থেকে সবকিছু নিজে নিজে করে। কেন করে? তাকে ভালোবাসে বলে? আচ্ছা, মেয়েটা এমন কেন? এত নিঃস্বার্থভাবে কেউ কারোর জন্য ভাবে? এমনও আছে দুনিয়ায়। মাহাতির খাবার মুখে তুলল। ভাবি রান্না করেছে বুঝি? দাঁত সবগুলো বের করে হাসলো আনাস, কণ্ঠে দুষ্টুমি ভরপুর। মাহাতির তাকালো এক পলক। হুম। আমাকেও দিয়েছে, দেখ দেখ। বলেই নিজের বক্স দেখালো আনাস, উৎসাহের সাথে বলল, দুজনকেই খিচুড়ি দিয়েছে। ব্যাপারটা জোস না? এর থেকে কি বোঝা যায় জানিস? মাহাতির মুখে খাবার নিয়ে তাকিয়ে রইল আনাসের দিকে, যার অর্থ সে জানে না, জানতে চায়। আনাস অর্থ বুঝে বলল, বোঝা যায় যে আমাদের দুজনের বউ আমাদের ভীষণ ভালোবাসে, একদম ইনফিনিটি লেভেলের। নিজের টেবিলে গিয়ে ফালতু বকবক কর। বলেই মাহাতির নিজের মতো খাচ্ছে। আনাস মাহাতিরের স্বভাব সম্পর্কে জানে, নিজেও খুশি মনে খাওয়া শুরু করলো। আনাস মাহাতিরের খাওয়া শেষ। কিছুক্ষণ পরে আনাস বলল, তোদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে বন্ধু? উৎসাহ ভরা কণ্ঠ আনাসের। ঠিক হয়েছে মানে? কি ঠিক হবে? তোদের সম্পর্ক, তুই ভাবি হ্যাপি আছিস? আই মিন, তোর ধারণা বদলেছে? ভাবিকে ভালোবাসিস? ভালোবাসবো কেন? মানে আমি আরো ভাবলাম তুই সংসারে মনোযোগ দিয়েছিস। কণ্ঠে হতাশা, দ্বিধা। সংসার করতে ভালোবাসা লাগে জানতাম না তো। আমি তো জানতাম স্বামী স্ত্রী থাকলেই সংসার করা যায়। না, এর মানে কি তুই এখনো ডিভোর্সের চিন্তায় আছিস? মানিসনি ভাবিকে? ডিভোর্স কেন দিব? অনেকেই তো আমাকে বিয়ে করে সংসার করছে, ডিভোর্স দিচ্ছে। আমি কেন দেব? ভালোবাসা ছাড়া সব হবে আমাদের মধ্যে, সংসার, বাচ্চা, সব। আনাস হয়তো বুঝলো মাহাতিরের কথা, ভীষণ রাগ হলো। মাথা নিচু করে হেসে দিল। জানিস, এখন সবাই সবাইকে জানোয়ার বলে গালি দেয়, কিন্তু কিছুদিন পর থেকে একে অন্যকে মাহাথির বলে গালি দিবে। কি বলতে চাচ্ছিস? কণ্ঠে বিরক্তি বলল মাহাব। মানে জাস্ট একটাই বন্ধু যে তুমি জানোয়ারের থেকেও নিকৃষ্ট। সরি, তোমাকে ডিজার্ভ করার জন্য। আনাজ চলে গেল। মাহাতির নির্লিপ্তভাবে বক্স ঢুকিয়ে পানি পান করতে লাগলো। বিভার মুখটা হাসি হাসি, না চাইলেও গালগুলো হেসে যাচ্ছে। বিভা দুহাত দিয়ে থামানোর চেষ্টা করলো। অল্প বিষয়ে সে এত খুশি কেন হয় জানে না। মাহাতির রাতের খাবারের পরে রান্নাঘর থেকে হাত ধুয়ে ডাইনিং টেবিলে পানি খেতে এলো। সে আসতেই বিভা জিজ্ঞেস করলো, আপনার কাছে খিচুড়ি কেমন লেগেছে? মাহাতির তাকিয়ে রইল বিভার দিকে। বিভা কি জানে যে ও খিচুড়ি খেয়েছে? যদি জানে তবে এটা প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে। বিভাকে সে পছন্দ করে না। বিভা খাবার নিতে বললেও নেয়নি, অথচ বিভা খাবার দিয়েছে আরও খেয়েছে। এটা তো ভীষণ লজ্জার ব্যাপার। মাহাতির কি বলবে ভেবে পেল না। গ্লাসে পানি ঢালতে ঢালতে কেবল বলল, কে বলেছে আমি খেয়েছি? খিচুড়ি তো আমি ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছি। এতবার না করার পরেও কেন কথা শোনো না তুমি? কি দরকার ছিল খাবার দেওয়ার? বলেই গ্লাস নিয়ে চলে গেল। বিভা তাকিয়ে রইল আহাম্মকের মতো। মিথ্যা কথা সে আশা করেনি। বিভা নিজের ফোনের হোয়াটসঅ্যাপে আনাস ভাইয়ার নামক ইনবক্সে ঢুকলো, যেখানে একটি ছবি মাহাতির হা করে খিচুড়ি মুখে ঢোকাচ্ছে। বক্সের খিচুড়ি অর্ধেক দেখা যাচ্ছে। তার নিচে একটা মেসেজ, ভাবি, মাহাদির তো খুব মজা করে খিচুড়ি খেলো, আমারই লোভ লেগে গেল আর কি। আপনাদের বাসায় একদিন আসতেছি বউকে নিয়ে, অবশ্যই খিচুড়ি রান্না করবেন। হ্যাঁ, সবাই একসাথে খাবো, কিছু মনে করবেন না, দাওয়াত চেয়েই নিলাম। বিভা হেসে ফেলল, রুমের দিকে তাকিয়ে ভুরুতে ভাঁজ ফেলল। মানুষের ঘাড় একটু বাঁকা থাকে, আর ওনার ঘাড় পুরোটাই বাঁকা। মাথার সামনের অংশ পিছে, পিছের অংশ সামনে নিয়ে চলাফেরা করে। তেয়ারা কোথাকার, সাথে মিথ্যাবাদীও। রাত 1:45। বিভা মাহাতির ঘুমে বিভোর। হঠাৎ ফোন বাজতে ঘুমে ভাটা পড়ল। মাহাতির ফোন উঁচু করে নাম দেখলো না, কেটে দিল। সেকেন্ড পার হতে না হতেই আবার ফোন। মাহাতির বিরক্তি নিয়ে উঠে বসলো। কল রিসিভ করে কানে দিয়ে কোনো রকমে বলল, হ্যালো, কে? ঠিক তখনই শুষ্ক কণ্ঠের কান্নার আওয়াজ ভেসে এলো।
মাহাতির বুড়ুকুচকে ফোন নামিয়ে নাম্বার দেখলো। বুড়ো থেকে ভাঁজ সরে গেল। ভীষণ অবাক হয়ে ফোন কানে নিয়ে ডাকলো। আব্বা? রাত 2টা বাজে। থমথম ধরে বসে আছে মাহাতির। আব্বার কথাগুলো কানে বাজছে। সেই মুহূর্তে এমন কথা আশা করেনি। থম ধরে বসে রইল কিছু মুহূর্ত, কিছু সেকেন্ড, কিছু মিনিট। নিজের ঘর কাটতেই দেখতে পেল 2টা 20 বাজে। এখন তো মানিকগঞ্জের বাস নেই। সে যাবে কিভাবে? পেছনের বালিশ সরিয়ে নিজেই পেছালো। ঘাটা খাটের তক্তার সাথে মিশিয়ে চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ। তার ভাইয়ের এসব কাজের মানে কি? সে কি নতুন কোনো ঝামেলা চাইছে? মাটির তাকিয়ে রইল সামনের দিকে। নিজের জীবনের কথা ভাবতে ভাবতেই কোথায় দিয়ে কেমন করে 4টা বেজে গেল মাহাতির জানলো না, বুঝলো না। বিছানা থেকে নামে যাওয়ার সময় মাথায় এলো বিভার কথা। পাশে তাকালো। মেয়েটা বেঘরে ঘুমাচ্ছে। মেয়েটাকে একা রেখে যাবে সে? একা রেখে যাওয়াটা ঠিক হবে? সে তো যদি আজ না ফিরে তবে? মাহাতির ঠিক করলো সে বিভাকে রেখে একাই চলে যাবে। এত ঝামেলা ভালো লাগে না। মাহাতির বিভার কপালে হাত দিয়ে নাড়া দিতে লাগলো। একা রেখে যেতে মন সায় দিচ্ছে না। যদি কোনো সমস্যায় পড়ে? ডাক 3বার দেওয়া হয়ে গেল, বিভার নড়চড় নাই। মাহাতির এবার বিরক্তিতে মুখ তেতো হয়ে এলো। রাগ হয়তো উঠল বিভার ওপর। সে আগের তুলনায় জোরে নাড়া দিল। বিভা নিজের ঘুম ঘুম চোখ মেলে ধরল। ঘুম থেকে এইভাবে ডাক দেওয়া, সামনে মাহাতির ভুরু কুচকানো দৃষ্টি, সব কেমন যেন এলোমেলো লাগলো। বিভা কিছু ধরতে পারল না। সাথে সাথে মাহাতির এবার হাত ধরে টেনে ওঠালো বিভাকে। ভুরু কুচকে বলল, নেশা করে ঘুমাও? এত ঘুম কেন চোখে? বিভার খুব খারাপ লাগলো, বিরক্ত হলো। এইভাবে ডেকে ওঠানোর জন্য মাথা ব্যথাও শুরু হলো। মাহাতির ব্যস্ত দায়সারা কণ্ঠ, 10 মিনিট দিলাম, তৈরি হয়ে নাও, গ্রামে যাব। আর তৈরি না হতে পারলে রেখে চলে যাব। বিভা তাকিয়ে রইল মাহাতিরের দিকে। এটা গ্রামে যাওয়ার সময়? মাঝরাতে উঠিয়ে বলছে গ্রামে যাবে। বিভা তর্ক করলো না, চুপচাপ নেমে গেল। নিজের ব্যাগ থেকে জামা কাপড় বের করতে লাগলো। ঘুমটা কেটে গেছে। জামা নিতে নিতে বুঝলো হয়তো কোনো সমস্যায় যাচ্ছে মাহাতির। এ কারণে এত তোড়জোড়। এখানে ভালো জামা পরার মানে হয় না। বিভা সাধারণ কামিজ পরে মুখটা ধুয়ে কেবল হিজাব পেঁচিয়ে নিল। আর লক্ষ্য করলে এটা মোটেও মাঝরাত নয়, ভোর হয়ে গেছে। বাসে বসে আছে তারা। মাহাতির সিটে হেলান দিয়ে আছে। চোখ জোড়া হালকা লাল, চুল উস্কো খুস্কো, চেহারা ক্লান্তিতে ডুবে আছে। বিভা পাশের দিকে মাথা উঁচু করে নিজের স্বামীকে দেখতে লাগলো। বিভা কি বলবে? তার কাঁধে মাথা রেখে ঘুমাবে মাহাতির। এত ভালো সে? ভালোই তো তার স্বামী। এই যে জরুরি তলবে যে যাচ্ছে, তাকেও সাথে করে নিয়ে যাচ্ছে। তাকে হাত ধরে রাস্তা পার করিয়েছে, হাত ধরে বাসে উঠিয়েছে। এইসব কম কি? ভালো না বাসুক, বাসবে, তাই বলে খারাপ তো নয়। বিভা লক্ষ্য করলো মাহাতিরের থেকে সে খাটো। মাহাতির তার ঘাড়ে মাথা রাখতে গেলে উল্টো তার ঘাড়ে আরও ব্যথা করবে ভেবেই বিভা কিছু বলল না। তাকিয়ে রইল সামনের দিকে। তার চোখ ভর্তি ঘুম। সিটের সাথে মাথা হেলিয়ে দিল। কখন এসে চোখে ঘুম ধরা দিল বুঝলো না। ঝাঁকুনিতে বিভার ঘুম ভেঙে গেল। ঝাঁকুনি না, হয়তো কেউ তার মাথায় মনে হলো ধাক্কা দিল। ঘাড়টাও ব্যথা করছে। সামনে থেকে মাহাতিরের হাত সরে যেতেই বিভা তাকালো মাহাতিরের দিকে, যার অর্থ, আপনি আমার মাথায় ধাক্কা দিয়েছেন? মাহাতির কিছু না বলে নিজের মতো চুপচাপ রইল। বিভার ক্লান্ত লাগছে। সে ভাবলো মাহাতিরের কাঁধে মাথা রাখবে। নিজের ভাবনা সত্যিতে রূপ দিতেই মাথা ঠেকালো মাহাতিরের বাহুতে। সেকেন্ড পার হতেই মাথাটাকে দুহাতে ধরে সোজা করানো হলো। এইবার হয়তো বিভা বুঝতে পারলো ঘটনা। এতক্ষণ সে হয়তো ঘুমের ঘরে মাহাতিরের কাঁধে মাথা রেখেছে, আর মাহাতির সরিয়ে দিয়েছে, ঠিক যেমনটা এখন দিল। এমন কেন করলো? একটু কাঁধে মাথাটাই তো রাখতে চেয়েছে। স্বর্ণ গয়না জমির মালিকানা চেয়েছে নাকি? বিভা নিজের মন খারাপ নিয়ে এবার নিজেই সরে বসলো। তাকালো বাহিরের দিকে। বাহিরের দিকেই মাথা কাত করে রইল। গ্রামের গন্ধ আসছে। গতির সাথে গাছের চলাচল দেখতে দেখতে গ্রামের গন্ধ নিতে থাকলো বিভা। সিএনজি করে যাচ্ছে দুজন। বিভা দেখেছে এটা মানিকগঞ্জ। মানিকগঞ্জ নামটার সাথে বিভার ছেলেবেলার কত স্মৃতি যে আছে তা বিভা গুণে শেষ করতে পারবে না। এখানে তার নানা বাড়ি। ছোটবেলায় স্কুল বন্ধ দিত, আর বিভা বায়না করতো নানি বাড়িতে আসার জন্য। কালের পরিক্রমায় হারিয়ে গেছে তার নানি বাড়ি। নানা নানি নেই। এক মামা আছে, তাও খোঁজ খবর নেয় না তাদের ভাই বোনদের। মানুষের জীবন থেকে বাদ পড়ে যাওয়া বোধহয় পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। মাহাতিরের পিছু পিছু হেঁটে চলেছে বিভা। বেশিক্ষণ হাঁটতে হলো না। কিছু দূর যেতেই পরপর কয়েকটা বাড়ি দেখলো। সব বাড়ির থেকে নির্দিষ্ট দূরত্বে, তবে প্রথম দুটো বাড়ি প্রায় পাশাপাশি। বিভার ভাবনার মাঝে মাহাতির দুটো বাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়েছে। বিভা এলো। নিচ থেকে সিমেন্ট দিয়ে বাড়ির মেঝের ভিত্তি গড়া, উপরে টিন। এখানে প্রায় সব বাড়িই এমন। কত বদলে গেছে। আগে এই গ্রামের সব বাড়ি হতো মাটির কিংবা শুধু টিনের। আচমকা চিৎকার, ভাঙচুরের আওয়াজ আসতে বিভা চমকে উঠল। তাকালো মাহাতিরের দিকে।
মাহাতিরের মুখের গম্ভীরতা বিভার মনে ভয় ঢুকিয়ে দিল। মাহাতির গটগট করে নিচু নিচু 4 অথবা 5টা সিঁড়ি বেয়ে উপরে উঠে সিমেন্টের ফ্লোর পর্যন্ত এলো। এরপর ঘরে চলে গেল। বিবাহ মাহাতিরের পিছু পিছু ঘরে গেল। ঘরে ঢুকেই দেখলো বাহিরটা সিমেন্টের বারান্দা হলেও ঘরের ভেতর মাটি। ভেতরটা বেশ পুরনো তবে পরিষ্কার। বিভা লক্ষ্য করলো খাট বলতে ঘরে একটা চৌকি, সেখানে বসে আছে পাঞ্জাবি পরিহিত এক বৃদ্ধ লোক। বয়স খুব বেশি না হলেও কম নয়। মাহাতির শান্ত কণ্ঠে ডাকলো। আব্বা। বিভা বুঝলো ইনি তার শ্বশুর। শ্বশুরকে সে আগে দেখেনি। তার শাশুড়ি যখন ঢাকায় গেল কেবল বলেছিল তার শ্বশুর নাকি কৃষিকাজ করে, আগে ব্যবসা করতে, এখন কাজ রেখে আসতে পারেনি। কারো শান্ত আব্বা ডাক শুনে পেছন ফিরলেন সিদ্দিক সাহেব। মাহাতিরকে দেখে কিছু বলতে গিয়েও কেঁদে দিলেন। মাহাতির বড় বড় পা ফেলে গেল বাবার কাছে। তখনই হাসিনা পানির গ্লাস নিয়ে ঢুকলো ওপর দিকে দরজা দিয়ে। ঘরে ঢুকে মাহাতির বিভাকে দেখে তেমন প্রতিক্রিয়া দিলেন না, যেন জানতেন যে ওরা আসবে। মাহাতির তাকালো ঘাড় ফিরিয়ে। তার ভাই মাহিমের স্ত্রী দাঁড়ানো। হাসিনা গিয়ে নিজের স্বামীকে ধরে পানি খাওয়ালো। কারণ মুখে কোনো কথা নেই। সিদ্দিক সাহেব কান্না ভেজে কণ্ঠে বলল, আমাদের কি তোমার দালানের ঘরে একটা জায়গা হইব বাপ? মাহাতির বাবের পাশে বসলো, পিঠে হাত বুলিয়ে দিল। কি হয়েছে আমাকে খুলে বলেন। আর একটা ঘরে জায়গার কথা আসবে কেন আব্বা? এই ঘর ঢাকার ঘর, যেখানে ইচ্ছে থাকবেন আপনি। সেই কপাল কইরা আসি নাই বাবা গো। তোমার ভাই আমাদের রাখবে না বলছে, যদি তাদের ঘর বাড়ি, যদি জমি জমা সবকিছু লিখা না দেই তাহলে ঘর থেকেই তাড়াই দিবে। বলেই কেঁদে ফেললেন। ফ্যাস ফ্যাস শব্দের কান্না ঘর জুড়ে বইতে লাগলো। হাসিনা নিজের ঘোমটা ঠিক করে বসে রইলেন চুপচাপ। জমি লিখে দিবেন না কেন শুনি? মাহিম আপনার ছেলে না? তাহলে জমি 2টা বাড়ি লিখে দিতে কোনো সমস্যা তো দেখি না। ক্যাটক্যাট করে উঠল মাহিমের স্ত্রী। মাহাতির চেষ্টা করছে নিজের রাগ সামলাতে। যতই রাগী যেতেই হোক মাহিমকে সে অনেক স্নেহ করে, চাইছে না ভুলভাল কিছু বলতে। শান্ত কণ্ঠে বলল, এইসব কথা ভালোভাবে বলা যায়। তুমি মাহিম তো পালিয়ে যাচ্ছ না, তাহলে এসবের এত তাড়া কেন? আর আম্মা আব্বাকেই বা বাড়ি ছাড়ার কথা কেন বলছো? আমরা পালায় যাচ্ছি না ঠিকই, কিন্তু জমি জমা বাড়ি তোমার নামে হস্তান্তর না হইতে কতক্ষণ? বাপের আদরের পোলা বলে কথা। ব্যঙ্গাত্মক বিদ্রুপ কণ্ঠ মাহিমের। মাহাতির উঠে গিয়ে মাহিমের সামনে দাঁড়ালো। আব্বা আমার কাছে আমরা দুজনই সমান। কত সমান জানা আছে? সমান দেখাই তো তোমার 4 লাখ টাকাতে চাকরি দিয়ে দিল, আর আমারে 2 লাখ টাকা দিতে পারতেছে না। কথাটা শেষ হওয়ার মুহূর্ত পার হলো না, হাসিনা ধমকে উঠলেন, আর একটাও মিছা কথা বললে আমি তোমারে জ্যান্ত কবর দিব। এতক্ষণ ধরে নীরব দর্শক বিভা হাসিনার এমন হুঙ্কারে চমকে গেল। দেখলো হাসিনা উঠে এলো। মাহাতির আব্বারে 4 লাখ টাকা দিয়া চাকরি দিলে তোমার পিছেও 6 লাখ দিছি। চাকরি জুটাইতে তো পারো নাই, ভুল ভাল দালালরে দিয়া ধরা খাইছো। এরপর ব্যবসা করার জন্য দিলাম 2 লাখ, তাও ব্যবসায় মন বসাইতে পারলা না। 8 লাখ টাকা শেষ কইরাও নিজেরে মাহাতিরের লগে তুলনা দাও। বেকার হইয়া শ্বশুরের কথায় ওঠো বসো, নিজের সম্মান বেচা। লজ্জা করে না? কথাটা মাহিমের অহমে বেশ আঘাত হানলো। খেপে গেল। একটা এতিম রাস্তার ছেলের পিছনে 4 লাখ টাকা খরচ করতো, এইটাই অনেক বেশি না আম্মা? নিজের ছেলে আর এতিম ছেলে এক? নিজের ছেলের পিছনে 8 কেন 15 খরচ করলেও লাভ আছে, রাস্তার পোলার পিছনে নাই। হঠাৎ মাহিমের এমন কথায় বিভার বুকটা যেন কেঁপে উঠল। চোখের পলকও কাঁপল। সে কি ভুল শুনল? ভাবনার মাঝে চরের শব্দে বিভা দেখল মাহিম নামক পুরুষটির গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কানে এলো হাসিনা চিৎকার। বুক থাপড়িয়ে থাপড়িয়ে বলল, মাহাতির আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। 3 বারের শেষের বাড়িটা যেন বেশ জোরেই ছিল। শেষ তার নিষ্প্রভ কণ্ঠ। মাহাতির আমার বড় ছেলে। এত কিছুর মাঝে মাহাতিরের ভাবাবেগ লক্ষ্য করা গেল না। তার শান্ত কণ্ঠ, কি চাইছিস? জমি জমা 2 বাড়ির মালিকানা। আমি সবের মধ্যে ভাগ বসাবো না মাহিম, তোরই সব, তুই রাখ। তবু বাবা মায়ের সাথে ভালো ব্যবহার কর, তাদের থাকতে দে। কেন, বাপ মায়ের প্রতি পীড়িত শেষ? নিজের বাসায় রাখার জায়গা নাই? মাহিমের স্ত্রী ব্যঙ্গাত্মক কণ্ঠ। মাহাতির বলার মতো কিছু খুঁজে পেল না। নিজের আম্মা আব্বার দিকে তাকিয়ে কেবল বলল, ব্যাগ গুছান, নিয়ে যাব আমি আমার সাথে। হাসিনার বলার মতো কিছু নেই। সে ভালোই বুঝে গেছে বাড়িতে ছাড়তে হবে। সে নিজের স্বামীর জন্য পাঞ্জাবি বের করলো।
ব্যাগে যতটুকু কাপড় ঢুকানো যায় ঢুকিয়ে নিল। দুজনেই মাহাতিরের সামনে দাঁড়াতে মাহাতির হাসলো। হ্যাঁ, যাওয়া যাক। সামনে দু কদম বাড়াতে গিয়েও থেমে গেল। ফিরে এসে দাঁড়ালো মাহিমের সামনে। আব্বা আম্মাকে তোর সাথে থাকার জন্য বলেছিলাম, কারণ তুই আমাদের অনেক আদরের মাহিম। আমি রাস্তার ছেলে হলেও তুই আব্বা আমার একমাত্র ছেলে। তোকে ছেড়ে তারা ভালো থাকবে না তাই। আর এই জমিজমা বাড়ি কিছুই তোর নামে লিখে দেওয়া হবে না মাহিম। এগুলো আমার আব্বার অনেক শখের, তার নামেই থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। তাছাড়া এসব তোর, আমি কখনো এসবে ভাগ বসাতে আসবো না। কিছুক্ষণ থামলো মাহাতির। এই পৃথিবীতে যে যেটার কদর করতে পারে তার ভাগ্যে তা জোটে না। বলে স্থির হয়ে থাকা বিভার কবজি ধরে টেনে নিল নিজের কাছে। চারদিকে তাকিয়ে ঘরটা দেখে নিল। একদম আগের ঘরই আছে, মাটির ঘর। শুধুমাত্র বারান্দায় ঢালাই করে সিমেন্ট দেওয়া হয়েছে। মাহাতির সামনে পা বাড়ালো। যে ঘরে 21 বছর আগে আব্বা আম্মার মাঝে থেকে প্রবেশ করেছিল, সেই ঘর থেকে 21 বছর পরে নিজের মাঝে থেকে এক পাশে আব্বা আম্মা, অন্য পাশে নিজের স্ত্রীর হাত ধরে বেরিয়ে গেল মাহাতির। দুপুর 3:30। সবেমাত্র বাসায় পৌঁছালো বিভা। মাহাতির ও তার আব্বা আম্মা। ঘরে ঢুকে সোফায় বসে শরীর ছেড়ে দিল মাহাতির। বিভা বসে উঠে গেল। ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দিল তার শ্বশুর শাশুড়িকে। বিভা তাকালো মাহাতিরের দিকে। ধুলোতে চেহারা কালচে হয়ে গেছে, সাথে ক্লান্তিতে ঢেকে গেছে চেহারা। বিভা হাফ নিঃশ্বাস ছাড়ল। এই পৃথিবীর সবার জীবনই যেন এক একটা গল্প। পৃথিবীর প্রতিটা মানুষ এক একটি গল্প নিয়ে ঘুরে। কারোর গল্প পুরো পৃথিবী জানে, কারোর গল্প কেউ জানে না, কেউ না। আজ ভার্সিটিতে এসেছিল বিভা। আজ যাওয়ার পথে হামিমের রিপোর্ট চেক করিয়ে নিয়ে যাবে। সেদিন শ্রুতি শুধু হামিমকে ডাক্তার দেখিয়েছিল, আজ রিপোর্ট দেবে, সাথে বিভা ডাক্তারের সাথে কথাও বলে যাবে। মাঝে পেরিয়ে গেল একদিন। মাহাতির আব্বা আম্মা কারোর সাথেই তেমন কথা হয়নি। বিভা নিজেও তেমন কিছু জিজ্ঞেস করেনি বা বলেনি। নিজের কাছে সব কেমন যেন ওলটপালট লাগছে। তার জীবন তো বিধ্বস্তই। এখন কিনা জানছে তার স্বামীর জীবন তার চেয়েও বিধ্বস্ত। শ্রুতি, আমি অফিসে যাওয়ার পর আপনি প্রতিদিন কোথায় যান? পার্থিবের করা প্রশ্নে ঘাড় ফিরিয়ে তাকালো শ্রুতি। দেখলো পার্থিব ঘরে ঢুকে এক হাত দিয়ে দরজা আটকে দিল। শ্রুতি কিছু বলল না। পার্থিব এগিয়ে গেল। আমি কিছু জিজ্ঞেস করেছি। কাজে যাই পার্থিব। আর কোথায় যাব এমনভাবে প্রশ্ন করছেন, শুনে মনে হচ্ছে ডাকাতি করতে চাই। কি কাজ সেটাই জানতে চাই। পার্থিবের গলাটা গম্ভীর শোনালো। আছে কোনো কাজ, সরুন। বলে পা বাড়ালেও যেতে দিল না পার্থিব। হাত ধরে আটকে ফেলল। আমি আমার প্রশ্নের উত্তর না পেলে আপনাকে ছাড়বো না। শ্রুতি এবার বেশ রেগে গেল আর বিরক্ত হলো। পেয়েছেটা কি লোকটা? দাঁত চেপে বলল, চাকরি খুঁজতে যাই। হ্যাপি? চাকরি কেন খুঁজবেন আপনি? পার্থিব এমন কথা আশা করেনি। খুঁজবো না কেন? অবশ্যই খুঁজবো। নিজের ভরণ পোষণ করতে হবে না? আমার ভাইয়ের অপারেশন করতে হবে না? 2 বছর ভার্সিটিতে ড্রপ দিলাম, ভর্তি হব না? আমি আছি কি করতে? আর আমি নিজেই তো আপনাকে পড়াশোনা করতে বলেছি, বলিনি? আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমার উপর ভরসা রাখুন। আপনি টাকা দেবেন? শ্রুতি কৌতূহলী গলার প্রশ্ন করল। পার্থিব উত্তর দিল না, কেবল শান্ত চোখে তাকিয়ে রইল। শ্রুতি নিজে নিজেই বলল, গুড। প্রথমে টাকা, দেন খোটা। নাইস কম্বিনেশন। পার্থিব এগিয়ে গেল এক পা। শ্রুতির মুখোমুখি দাঁড়ালো। ভরাট কণ্ঠে বলল, এত অবিশ্বাস ভালো নয় শ্রুতি। সবাই এক নয়। নিজের বাবার ভালোবাসা থেকে প্রতারণা পেয়ে স্বামীর ভালোবাসায় আঙ্গুল তুলছেন। কারোর ভালোবাসায় আঙুল তুলছি না আমি। আমি চাকরি করব, ব্যাস, শেষ কথা। আপা বিজনেস করছে, সে একা করবে কেন? আমিও করব। আমি আপনার টাকা নেব না পার্থিব। আপনার দয়া আমার চাই না। দয়া দয়া দয়া, কি পেয়েছেন কি শব্দটার মধ্যে? আপনার মনে হয় আমি দয়া দেখাই? নিজের স্ত্রীকে দয়া দেখাবো কোন দুঃখে আমি? শ্রুতি, দয়া আর সম্মান শব্দ দুটো আলাদা, আকাশ পাতাল তফাৎ। দুটোকে এক করবেন না, ভুলেও না। আমি আপনাকে সম্মান করি, নিজে নিজের অসম্মান করবেন না। নিজের কণ্ঠে রাগ মিশিয়ে কথাগুলো বলল পার্থিব। পার্থিবের কথায় শ্রুতি একটু পিছিয়ে গেল। পার্থিব চিৎকার করেনি, শুধু রাগের সাথে কথাগুলো স্বাভাবিক স্বরে বলেছে, সাথে চোখে মুখে রাগের রেশ তো আছে। এতেই ভয় পেয়ে গেল শ্রুতি। এর আগে পার্থিবের এমন কণ্ঠ শোনেনি সে। সবসময় মিষ্টি সরল কণ্ঠে কথা বলেছে, তাই এখানে সামান্য উচ্চস্বরের কথাই শ্রুতির কাছে বিশাল কিছু মনে হলো। চোখ নামিয়ে নিল সে। পার্থিব ঘুরে গেল অন্যদিকে। শ্রুতি স্পষ্ট দেখতে পেল পার্থিবের মুষ্টিবদ্ধ হাত। অন্যদিকে ঘুরে পার্থিব জোরে জোরে শ্বাস নিল। নিজেকে শান্ত করে ফিরল শ্রুতির দিকে। আলতো হাতে দুগাল ধরল। আমাকে রাগাবেন না শ্রুতি, আপনার উপর রাগতে চাই না। আমার রাগ আপনি সহ্য করতে পারবেন না। সামান্য ধমকেই ভয় পিছিয়ে গেলেন।
আর যদি রাগ করি তাহলে আরও অনেক কষ্ট পাবেন। আমি আমার বউকে কষ্ট দিতে চাচ্ছি না, কারণ আমি জানি সে যতই ওপরে ওপরে নিজেকে শক্ত দেখাক না কেন, সে একদমই শক্ত কোনো ব্যক্তিত্ব নয়। শ্রুতি তাকালো পার্থিবের দিকে। পার্থিব সরলভাবে হাসলো। শ্রুতি মনে মনে বেজায় রেগে গেল। পার্থিবের কথাকে নেতিবাচকভাবে গ্রহণ করলো। এই গুণটা তার বাবা আমিন শিকদার প্রদত্ত। কারো কথা সহজে সে মানে না, মানতে পারে না। রাগ হয়, জেদ হয়, নিজেকে ছোট মনে হয়। ভিতরে জেদ ছিটকে বেরিয়ে আসতে চাইলো। দুহাত দিয়ে ধাক্কা দিল পার্থিবের বুকে। আমার ব্যাপারে নাক গলানো বন্ধ করুন পার্থিব। আমি আপনাকে ভয় পাই না। আর শোনেন, না তো আমি আপনার সাহায্য চাই, না তো আপনাকে চাই, আর না আপনার সংসার। আপনার সংসার আমি করব না, খুব তাড়াতাড়ি চলে যাব। জেদের বসে কথাগুলো বলে চলে গেল শ্রুতি। পার্থিব স্থির তাকিয়ে রইল মেঝের দিকে। তার গাধা বইয়ের ব্যবস্থা এবার করতেই হবে। হাসিনা বিভার ঘরের দরজায় দাঁড়ালো। অনেক স্নেহ মিশিয়ে ডাকলেন কাজ করো আম্মা। বিভা। তাকালো। এমন ডাক আশা করেনি। সুন্দর হেসে বলল, না আম্মা, ভেতরে আসেন। হাসিনা ঢুকলেন। দেখলেন বিভার হাতে চিরুনি। হাসি মুখে হাত থেকে চিরুনি নিজের হাতে নিল। চলো একটু গল্প করি। ওই ঘরে আসো। বিভা সাই দিল। গেল নিজের শাশুড়ির ঘরে। শ্বশুর ঘুমাচ্ছেন। জ্বর ঠান্ডায় কাহিল হয়ে পড়েছেন লোকটা। মাহাতের কোথায় যে গেছে কে জানে। শাশুড়ি খাটে বসে বিভাকে চোখের ইশারা দিল। চোখের ইশারায় বিভাই নিচে বসে গেল। বিভার চুলগুলো ধরে ধরে দেখতে লাগলো হাসিনা। কিছু সময় পর চুলে চিরুনি দিল, সাথে প্রশ্ন করলো, আমারে মনে আছে তোমার? ছোটবেলায় আমারে দেখছিলা? না নেই। আমি তোমার মায়ের দূর সম্পর্কের চাস্তো বোন লাগি। শরিক ছিলাম তোমার মায়ের। বিয়ের আগে কত খেলছি দুইজন। বিয়ের পরেও বাপের বাড়ি আসলে দেখা হইতো। আর আমার তো গ্রামেই বিয়া হইল। তোমারে ছোটবেলায় কোলেও নিছি। ছোটবেলায় অনেক চঞ্চল ছিলা, এখন তো একদম নদীর মতো শান্ত হইছ। বলেই সামান্য শব্দ তুলে হাসলো হাসিনা। এরপর কিছু সময় পার হলো নিঃশব্দে। হাসিনা শ্বাস ছাড়লেন। গল্প বলার মতো খুব আগ্রহ নিয়ে বলতে লাগলেন, তখন আমার সংসারের 4 বছর চলে কেবল। ভালো সময় কাটতেছিল সবার। সমস্যার মধ্যে সমস্যা ছিল, আমার কোলে বাচ্চা ছিল না, তাই শাশুড়ি উঠতে বসতে কথা শুনাইতো। পাড়া প্রতিবেশী তো আছেই, সিদ্দিকির বউ বন্ধা, আরো কত কি যে বলতো। সব শুনতাম আর সন্তানের দোয়া করতাম। কোনো কবিরাজি ঝাড়ফুঁক বাদ রাখি নাই। এমন করতে করতে যখন 5 বছরে গিয়া পড়লাম, তখন সিদ্ধান্ত নিলাম এতিমখানা থেকে বাচ্চা আনবো। তোমার শ্বশুরও রাজি। আল্লাহ আমারে ভাগ্য কইরা স্বামী দিছিল। কতজন যে তারে বুঝাইছে দ্বিতীয় বিয়ার কথা, সে করে নাই। এ পর্যায়ে এসে শ্বাস নিলেন হাসিনা। হতাশা, দুঃখ, যন্ত্রণাগুলো যেন বেরিয়ে এলো। বিভা চুল ভাগ করলো, হয়তো বেনি পাকাবে। সাথে শুরু করলো নিজের জীবনের গল্পের পরবর্তী অংশ। দুইজন মিলা একদিন টাঙ্গাইল শহরে গেলাম। আশপাশ বলতে ওই জায়গাটা কাছে মনে হইল। এতিমখানার সামনে দাঁড়াইয়া আবার থম ধইরা ভাবলাম যে আসলেই যা করতাছি তা ঠিক কিনা। তোমার শ্বশুর আমার হাত ধইরা সাহস দিল। আমিও ভরসা পাইয়া পা বাড়াইলাম তোমার শ্বশুরের সাথে। ওইখানেই আবার তোমার শ্বশুরের চেনা পরিচিত ভাই ছিল। তার সাথে কথা হইল। সে এক বাচ্চার দিকে দেখাইয়া বলল, এই বাচ্চারে নেন ভাবি, ও ছোট মানুষ, কিছু বুঝবো না। আপনাদের আদরে বড় হবে ও, কখনো জানবেও না আপনারা ওর আসল বাবা মা না। আমি তার কথা শুনলাম, কিন্তু তাকাইলাম না বাচ্চাটার দিকে। আমি তখন তাকাই আছি দূরে এতিমখানার পুকুর পাড়ে বসা একটা বাচ্চার দিকে। 7 থেকে 8 বছর বয়স। বাচ্চাটার মুখ কি শান্ত, মায়া মায়া ভাব। আমি জিজ্ঞেস করলাম, ওই বাচ্চারে নিতে পারবো কিনা? ভাই বলল পারবো। আমি গেলাম বাচ্চাটার দিকে। বাচ্চাটা মুখ তুইলা তাকাইলো। শান্ত বাচ্চার চোখে ভাসা ভাসা পানি দেখা নিজেরে ঠিক রাখতে পারলাম না। ঠিক করলাম ওরেই দত্তক আনবো। সিদ্দিকও না করলো না। দুইজনে মিলা যা কাগজপত্রের কাজ ছিল সব করলাম। এরপর বাচ্চাটারে আমাদের সাথে কইরা নিয়ে আসলাম। সবচেয়ে আশ্চর্যজনক কথা, বাচ্চাটা তখন পর্যন্ত একটা কথাও বলে নাই। হইয়া গেলাম আমি মাহাথিরের মা। বাচ্চাটা কাগজপত্রে নাম ছিল মাহাথির। আমি ভালো নাম দিলাম মাহাব। তাও মুখ দিয়া মাহাথিরই বাইর হয়। থামলেন শাহিনা। কিছু সময় পর আবার বলতে লাগলেন,
বাচ্চাটারে নিয়ে বাসায় আসার পর ঝামেলার উপর ঝামেলা হইল। বাচ্চাটা কেবল দেখলো সবার ঝগড়া, একদম কথা বলতো না জানো। কথা বলল 3-4 দিন পর। তাও কি বলল? আপনার আমার কি লাগেন? আমি ওরে বললাম বাবা মা লাগি। শুই না কিছুই বলল না, থম করে জায়গায় জায়গায় বসে রইল। হাজার বুঝাইলাম, কাজ হইল না। এমন করায় একেবারে 6 মাস কাটলো। 6 মাস 14 দিন পর প্রথম ডাকলো আব্বা আম্মা বইলা। কি যে খুশি হইছি সেই দিন। তোমার শ্বশুর তো মসজিদে যাইতো মাহাতিরে নিয়া, আর সবাইরে ডাইকা ডাইকা বলতো আমার ছেলে আমার ছেলে। সে যে এত খুশি হবে বুঝি নাই। তার 2 মাস পরেই আসলো আরেক খুশির খবর, মাহিম আসলো পেটে। আমি 6 মাসের অন্তঃসত্ত্বা। এই খবরে শাশুড়িও অনেক খুশি হইল। সে মাহাতিরে প্রথমে না মানলেও মাহিমের খবর শুই না মানল। আমার খালি সংসার ভরা সংসার হইয়া ধরা দিল। বেনি পাকানো শেষ, তবুও মাথায় হাত বুলাতে থাকলেন হাসিনা। বিভা ঘুরল। হাসিনা মেঝের দিকে তাকিয়ে রইল, শান্ত কণ্ঠে বলল, মাহাতির মুখে প্রকাশ করে কম, সে প্রকাশ করে না, তাও আমি বুঝি যে আমাদের কত ভালোবাসে, কত কাহিনী যে আছে ওর। বড় হইয়াও ছোটবেলার অভ্যাস গেল না, এখনো আগের মতো চুপচাপ। হাসিনা কথা চালাতে পারছে না, কষ্ট হচ্ছে, তবুও বলল, মাহাতির আমার পেটে না হইলেও ও আমার ছেলে বিভা। ওরে 21 বছর পালছি আমি। তুমি আমাদের ভুল বুঝো না মা। বিভা চোখ তুলে তাকালো। ভুল কেন বুঝবো? তোমার স্বামী এতিম বইলা তোমার খারাপ লাগতে পারে। ও এতিম না, ও আমাদের ছেলে। ও খুব ভালো, শুধু বিয়ে করতে চাইতো না। মাহিম ভালোবাসা 21 বছরেই বিয়ে করলো। ওর বিয়ার খবর নাই, সম্পর্কে বিশ্বাস করতে পারে না, তাই বন্ধু বান্ধবও নাই। একজন আছে কেবল আনাস। ওর দুনিয়া খুব ছোট, ভালোবাসার মানুষ কম। বিয়াতে জোর করে রাজি করাইছি আমি, শেষে নিজেই সম্মতি দিছে। ও একটু রাগ দেখাইলেও ভালো, বিশ্বাস করো। একটু মানাই চলো আর অনেক ভালোবাসো, দেখবা ও তোমারে 1000 গুণ বেশি ভালোবাসবো। ভালোবাসবা না মা? বিভা মাথা নাড়ালো। হাসিনা উত্তর পেয়ে হাসলেন। বিভার মাথায় হাত বুলালেন। মাহাতির এতিম, অনাথ, এটা জানার পর বিভার মনে মাহাতির সম্পর্কে নতুন কোনো ধারণা তৈরি হয়নি, কিংবা সে নতুন কিছু ভাবেওনি। শুধু তার সবকিছু এলোমেলো লেগেছে। হয়তো এমন কিছু আশা করেনি সে। বিভা কেবল ভাবলো তার শৈশব সুন্দর ছিল, কিন্তু এর পরের জীবনটা না। অন্যদিকে মাহাতিরের শৈশব সুন্দর ছিল না, বাদবাকি জীবন কেমন কাটিয়েছে তা বিভা জানে না। কেবল জানে সে মাহাতিরকে ভালোবাসবে, অনেক ভালোবাসবে। ভালোবেসে তার বর্তমান ভবিষ্যৎ সুন্দর করে দেবে, একদম অন্ধকার রাতে তারার আলোর মতো সুন্দর। ভাইয়ের রুমে বসেছিল শ্রুতি। শাশুড়ির ডাকে নিচে নেমে এলো। নেমে আসতেই দেখতে পেল সবাই আছে। শ্রুতি তার শাশুড়ির কাছে যেতেই তিনি বলেন, শ্রুতি, দেখো তোমার শ্বশুর কি এনেছে তোমার জন্য। শ্রুতি তাকালো, দেখলো একটা বড় বোলের মধ্যে 3 অথবা 4টা কাঁঠাল। সামনেই তার শ্বশুর বাসা। শ্রুতি অবাক হলো, চোখে প্রশ্ন নিয়ে তাকালো তানহা বেগমের দিকে। তানহা বলল, তুমি কালকে বললে না যে তোমার ফলের মধ্যে কাঁঠাল প্রিয়? সেটা শুনেই তোমার শ্বশুর কাল সন্ধ্যায় গ্রামে গেল, গাছে যত কাঁঠাল ছিল নিয়ে এলো। ঢাকার কাঁঠালে তো মজা নাই, তাই কাল রাতে গেল, এক রাত থেকে আজ নিয়ে এলো। আসতে আসতেই সন্ধ্যা, আরো আনবে বুঝলে। এখন তো কাঁঠাল ছোট ছোট, তাই বড় হোক আরো আনবে। হিয়া এসে উৎসাহের সাথে শ্রুতির হাত ধরল, বলল, বড় বাবা এমনই শ্রুতি। একবার বললাম আমার ড্রাগন ফল পছন্দ, সকালে উঠে ফ্রিজ খুলে দেখি ফ্রিজ ভর্তি ড্রাগন ফল। শ্রুতি হাসলো, মন থেকে হাসলো আসাদ সাহেবের দিকে তাকিয়ে। আসাদ সাহেব গম্ভীর গলায় বলল, তোমরা কথাই বলবে নাকি কাঁঠাল ভেঙে দিব? ওকে। তানহার রুমা বেগম কাজে লেগে পড়লেন। শ্রুতি পার্থিবের দিকে তাকালো। পার্থিব শান্ত ভঙ্গিতে উপরে চলে গেল। শ্রুতি তাকালে পার্থিব হাসে। এখন হাসলো না, হাসতে গিয়ে ভুলে গেছে। শ্রুতি বাইরের দিকে তাকিয়ে রইল। তার কি পার্থিবকে গিয়ে জিজ্ঞেস করা উচিত যে আপনি আমার দিকে তাকিয়ে হাসলেন না কেন? না, জিজ্ঞেস করা উচিত নয়। তার আচরণের পরে এইসব জিজ্ঞেস করতে চাওয়ার ইচ্ছা আনাও অন্যায়। বিভার রুমে ঢুকলো। রাত 11:20 বাজে। প্রতি রাতে মাহাতির চা খায়। চা ছাড়া তার চলে না। বিয়ের প্রথম নিজে বানিয়ে খেত।
এরপর একদিন বিভা দেখতেই বিভা বানিয়ে দেয়। বিভা নিজের হাতের কাপের দিকে তাকালো। চাটা সে খুব যত্ন নিয়ে বানিয়েছে, শুধু আজ নয়, প্রতিদিনই বানায়। বিভা চা নিয়ে মাহাতিরের সামনে ধরলো। মাহাতির বাইরের দিকে তাকিয়েই কাপ ধরলো। বিবাহ বাইরের দিকে দেখতে লাগলো। চায়ে চুমুক দিয়ে মাহাতিরের প্রশ্ন। কেমন লাগলো এতিম স্বামীর জীবন কাহিনী শুনতে? প্রশ্ন করে ভুরুকুচকে তাকালো নির্লিপ্ত ভঙ্গিতে। বিভা বুঝলো হাসিনা যে তাকে এইসব বলেছে তা মাহাতির শুনেছে। বিভা স্বাভাবিক কণ্ঠে বলল, ভালো লাগলো, তবে জেনেও তেমন কিছু হলো না। আগে আপনি আমার যা ছিলেন এখনো তাই আছেন। কিছু মনে পড়ল বিভার। মাহাতিরের দিকে তাকিয়ে উৎকণ্ঠিত হয়ে বলল, বিকালেও আপনার মাথা ব্যথা ছিল, মাইগ্রেনের ওষুধ খেয়েছেন? নয়তো রাতেও ব্যথা করবে, ঔষধ নিয়ে আসি এখানে। বিভার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। আমার এত যত্ন কেন করো? ভালোবাসার যত্ন করতে হয় মাহাথির। আমাকে ভালোবাসো? বিভা উত্তর দিল না। এই প্রশ্নের উত্তর সে সরাসরি দিতে পারে না। মাহাতির আকাশে তাকিয়ে বলল, তুমি আমাকে ভালোবাসো না বিভা। ইনফ্যাক্ট কেউ কাউকে এই পৃথিবীতে ভালোবাসে না, সবাই স্বার্থপর। তুমিও, আমিও, সবাই। কিছুক্ষণ থেমে ফের শুরু করলো। সবারটা অবশ্য জানি না, তবে তোমার আমার মাঝে যে ভালোবাসা নেই এটা সত্যি। ভালোবাসাতে সম্পর্কের প্রয়োজন হয়। যেমন ধরো বাবা মায়ের সাথে সন্তানের রক্তের সম্পর্ক, তাই বলা যায় একটা টান থেকে ভালোবাসা হয়ে যায়। কিন্তু তোমার সাথে আমার কিসের সম্পর্ক? তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো। কেন ভালোবাসো? কেন যত্ন করো বলো? আমাদের মাঝে কোনো রক্তের সম্পর্ক তো নেই। হ্যাঁ আছে, শারীরিক সম্পর্ক। আমি কি ধরে নেব তুমি এই কারণে আমাকে ভালোবাসো? কে হই আমি তোমার? বিভা চোখ তুলে তাকালো মাহাতিরের দিকে। তার কণ্ঠে কি বিদ্রুপ ছিল? এই পর্যায়ে এসে বিভার মনে হলো মাহাতিরকে সে ভালো না বাসলেও পারত। ভালোবাসা বলে কই আসে না, হয়ে যায়। কিভাবে হয়, কি দেখে হয়, বিভা তা জানে না। যদি বিভা জানতো তবে মাহাতিরকে ভালোবাসা মতো কাজ সে করতো না। ভীষণ কষ্ট হচ্ছে, বুক ভার হয়ে আসছে। বিভাকে ভালো না বাসুক, বিভার ভালোবাসাকে কেমন করে অসম্মান করে সে। আজ এখানে দাঁড়িয়ে মাহাতির নামক পুরুষটাকে ভীষণ দূরের মনে হলো। অচেনা অজানা এক পাষাণ লোক, যার কাছে বিভার কষ্ট ও ভালোবাসা কিছুই পৌঁছায় না। কিছু সময় পর মাহাতিরের চোখে চোখ রেখে নিজের চোখে ভাষা অশ্রু নিয়ে বিভা বলল, আপনি আমার অনেক কাছের পর মানুষ। মাহাতির গম্ভীর চোখে দেখলো বিভার চোখ থেকে পড়ে যাওয়া এক বড় অশ্রুকণাকে। বিভা কাপ হাতে নিয়ে মাহাতিরের দিকে তাকিয়ে মলিন হাসলো। এরপর চলে গেল ঘরে। মাহাতির বিভার চোখের অশ্রু দেখলো, তার চলে যাওয়া দেখলো। কেবল অনুভব করতে পারলো না বিভার কণ্ঠের যন্ত্রণা। যদি পারত তবে হয়তো তার বুক কেঁপে উঠত। মাহাতির আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে নিজেই নিজেকে প্রশ্ন ছুড়ল, অনেক কাছের পর মানুষ।